২০০৯ সাল থেকে ১৫টি ব্যাংক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেখা হয়নি এত ব্যাংকের প্রয়োজনীয়তা ও সক্ষমতা। গত ৩ মেয়াদকালেও ব্যাংক কোম্পানিতে সংশোধন এনে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে বারবার আনা হয়েছে পরিবর্তন। এখন কোনোটির অবস্থা এতই নাজুক যে জামানত ছাড়া ব্যাংকগুলোকে টাকা ধার দিয়ে টিকিয়ে রাখছে বাংলাদেশ ব্যাংক। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যাংক পুনর্ভরণ করার তথ্য মিললেও এর পরের তথ্য নেই বাজেট পর্যালোচনায়। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর মালিকপক্ষের যোগসাজশে গ্লোরেনস্টার ও টপ 10 ট্রেডিং স্টার নামে দুটি বেনামি প্রতিষ্ঠানের প্রায় ৮৯০ কোটি টাকা আটকে দিয়েছে ইসলামী ব্যাংক। এভাবে ১৫ বছরে এবি ব্যাংকের অফশোর সার্ভিস থেকে ২৩৬ কোটি টাকা পাচার, এস আলম গ্রুপের ইসলামী ব্যাংক থেকে ৩০,০০০ কোটি টাকা ও জনতা ব্যাংকের ১০,০০০ কোটি টাকা বেআইনি ঋণ, ভুয়া কোম্পানির নামে বেসিক ব্যাংকের ৪,৫০০ কোটি টাকা লুট, এই সব জালিয়াতি হয়েছে নিয়ম লঙ্ঘন করে অথবা বিশেষ বিবেচনায়। এমন জায়গায় গেছে গত ১৫ বছরে যে প্রত্যেকটা ব্যাংক দস্যুর মতো কিনে ফেলা হয়েছে, কু হয়েছে। ইসলামী ব্যাংকের কর্তৃপক্ষকে রিজাইন করতে বাধ্য করা হয়েছে। আমি কিন্তু প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিরেক্টর ছিলাম, ৬ মাসের মাথায় এই দুরবস্থা থেকে আমি রিজাইন করেছি। হ্যাঁ, কারণ আমি দেখেছি কিভাবে এই দুর্বৃত্তায়নগুলো ব্যাংকের ভিতরে হচ্ছে। ৬ মাসের মাথায় ছেড়ে দিয়েছি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ২০ গ্রাহক বা প্রতিষ্ঠানকে দেয়া $৭ কোটি ফেরত পাওয়া এখন অনিশ্চিত, এমন সূত্র কেন্দ্রীয় ব্যাংকের। ২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ব্যাংক খাতের ২৪টি জালিয়াতির অর্থের পরিমাণ ৯২,২৬১ কোটি টাকা বলছে সিপিডি। এমন বেনামি ঋণ, প্রকৃত ঋণ খেলাপির সংখ্যা, অর্থপাচারের কোনো তথ্যই পরিষ্কার নয়। এরকম অস্বচ্ছ তথ্য নিয়েই শুরু হতে যাচ্ছে ব্যাংক সংস্কার। অর্থনীতিবিদরা বলছেন, পদত্যাগ করলেও জবাবদিহিতার আওতায় আনা হোক ব্যাংক পরিচালনার ব্যক্তিদের। এখানে নিয়মের যে ব্যত্যয় হয়েছে, এখানে রাজনৈতিক যে চাপের কারণে বিভিন্ন সিদ্ধান্ত হয়েছে, এখানে যে ব্যাংকিং অ্যাক্টের বিরুদ্ধে যেসব নীতিমালা করা হয়েছে, এগুলোকে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করে এগুলোর কার্যকারণ কি, কারা এটার জন্য দায়ী এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। আমার মনে হয় যে এটা যদি আমরা না করতে পারি তাহলে কেবলমাত্র এখন বিভিন্ন স্টেপ গ্রহণ করে সামনের দিকে কিভাবে যাব সেটা করা যাবে না এবং সেটাকে স্থায়ীও করা যাবে না। রাষ্ট্রের ছত্রছায়ায় তারা যে লোনগুলো নিয়েছেন, যে কোনো মূল্যে এই লোকগুলোকে দেশে ফেরত এনে যেখানে পালিয়ে যাক, এক্সট্রাডিশন ট্রিটি যার যার সাথে আছে সেখান থেকে তাদেরকে ফেরত এনে প্রতিটা খেলাপি লোন ফেরত আনতে হবে, সেটা যত কঠিন কাজ হোক। এবং প্রতি খেলাপি লোন যদি আমরা ফেরত আনতে না পারি, এদের ব্যবসা বাণিজ্য যা আছে এইগুলোকে ডিসম্যান্টেল করে এই টাকা ব্যাংকে ফেরত দিতে হবে। ২০০৯ সালে খেলাপি ২২,০০০ কোটি টাকা থাকলেও খেলাপি ঋণ এখন ৪.৫ লাখ কোটি টাকার বেশি। কোনো ব্যাংকের দেয়া ঋণ এখন আমানতের হারের সীমানা ছাড়িয়েছে। ভালো অর্থনীতি, ভালো রাজনীতিও, এইটা যে একটা অনুধাবন, এই অনুধাবনটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা যতই অষ্টপৃষ্ঠে নিয়মের শৃঙ্খলে আমরা আর্থিক খাতকে বেঁধে রাখি না কেন, এটা কাজে দিবে না। আমরা অতীতেও দেখেছি এবং আমরা দেখেছি যে নিয়ম কানুন কিন্তু অনেক ভালো ভালো আছে, কিন্তু যখন নাকি বিভিন্ন ধরনের প্রেশার আসে, বিভিন্ন গোষ্ঠী যারা শক্তিশালী, আর্থিকভাবে শক্তিশালী, রাজনৈতিকভাবে শক্তিশালী, তারা যখন এগুলোকে ব্যত্যয় করতে চেয়েছে তখন কিন্তু ব্যাংকের পক্ষে বা আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে সেটাকে উইথস্ট্যান্ড করে চাইলেও পারা যায়নি। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকগুলো একই ব্যক্তিকে অধিক ঋণ দেওয়ার নীতি থেকে বেরিয়ে আসতে হবে। দুর্বল ব্যাংক বন্ধ করা হলে আমানতকারীরা যেন তাদের অর্থ ফেরত পায় তা নিশ্চিত করতে সেফ এক্সিট পলিসিও থাকতে হবে জনকল্যাণে। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।